ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এখন অফিসিয়ালি শুরু করছি। ইনশাআল্লাহ হয়তো আমাদের সাথে আরো অনেকে যোগ দিবেন। তো আজকের এই সেশনটা হচ্ছে ক্রিসেটের যে রিসার্চ কম্পিটিশন যেটা আছে, রিসার্চ স্কিল কম্পিটিশন। আ সেই কম্পিটিশনটা সম্পর্কে একটা ব্রিফিং তোমাদের জন্যে, এবং এটা আমরা রেকর্ড করছি। যারা আজকে জয়েন করতে পারবে না, তারা হয়তো পরবর্তীতে আমাদের রেকর্ডিংটা দেখে বুঝতে পারবে আরকি। রাইট। তো এটা হচ্ছে আজকের আমাদের কনটেন্টটা, বলতে পারো অবজেক্টিভটা। আমাদের শুরুতেই আমি জাস্ট আমার সম্পর্কে ২-১ টা কথা বলব যারা আমাকে চিনো না আম তাদের জন্যে। কারণ আমাকে তোমরা যদি আমার সম্পর্কে জানো তাহলে আমার কথাগুলো অ তোমাদের বুঝতেও সুবিধা হবে, প্লাস আমার কথাগুলোর উপর আস্থা রাখতেও তোমাদের সুবিধা হবে। তারপরে আমরা আলোচনা করব যে রিসার্চের ইম্পোর্টেন্সটা কি? কারণ আমাদের ক্রিসেটের সবকিছুই হচ্ছে রিসার্চ রিলেটেড। তো এই কারণে রিসার্চের ইম্পোর্টেন্সটা নিয়ে একটু আলোচনা করব। ক্রিসেট সম্পর্কে তোমরা হয়তো কিছু জানো। তারপরেও ক্রিসেটের অ্যাক্টিভিটি সম্পর্কে আমি আবার একটু ব্রিফ করব। যেন তোমাদের ক্রিসেটের অ্যাক্টিভিটিস গুলো সম্পর্কে এবং এইম এর অবজেক্টিভ সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার ধারণা হয়। তারপরে আমি আমাদের যে আজকের যে মূল যেই বিষয়টা, আমাদের কম্পিটিশনটা, এটার সম্বন্ধে একটু ইলাবোরেট করব। আ এর মধ্যে কি এলিমেন্ট আছে, কিভাবে শর্টলিস্টিং করা হবে সেই প্রসেস গুলো। তারপর আমাদের সাথে ২ জন ডিসকাসেন্ট থাকবেন। উনারা হয়তো কিছুক্ষণের মধ্যে জয়েন করবেন আমাদের সাথে। একজন হচ্ছে প্রফেসর ডক্টর ফরহাদ হোসেন, বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির প্রফেসর। আরেকজন হচ্ছে প্রফেসর ডক্টর এএনএম আহমেদুল্লাহ। উনি সাউথ ইস্ট ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রফেসর। উনারাও এই কম্পিটিশনটা সম্পর্কে উনাদের ওপিনিয়ন, মতামত তোমাদের সাথে শেয়ার করবে। তারপরে আমাদের কিছু সময় থাকবে আমরা কোয়েশ্চেন অ্যান্সার এর জন্যে। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমি অ্যান্সার করব। এছাড়াও আমি যখন এই কম্পিটিশনটা সম্পর্কে বলা শুরু করব, ওই সময় যদি তোমাদের কোনো ছোট কোয়েশ্চেন থাকে খুব অল্প সময়ের জন্যে, তাহলে তোমরা তোমাদের হ্যান্ড রেইজ করতে পারো, এবং হ্যান্ড রেইজ করে অ্যা তখন আমি তোমাদেরকে ফ্লোর দিব। তোমরা কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবা। যদি এ কুইক কোয়েশ্চেন হয় তখন সেটা করো। আর যদি একটু বড় কোয়েশ্চেন হয় তাহলে এটা শেষের যে কোয়েশ্চেন অ্যান্সার সেশন থাকবে তার জন্য তোমরা রেখে দিও। আচ্ছা, একটা কমেন্ট দেখতেছি চ্যাট বক্সে, এটা একটা আমি একটু দেখি। এটা কি আমার জন্য কোনো ইনফরমেশন কিনা? দেখে নিই। ওকে, না, তোমরা যে স্ক্রিন দেখতে পাচ্ছ সেটারই কনফার্মেশন। ওকে, ঠিক আছে, সমস্যা নাই। ওকে, আমি তাহলে নেক্সট স্লাইডে যাই। রাইট, আমার সম্পর্কে। আমি বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম আ অনেক বছর আগে। অ্যা অনেক বছর হয়ে গেছে। ২৫ বছরের মতন। এর আগে আমি গ্র্যাজুয়েশন করছি। তো আমাদের সময় তখন টেক্সটাইল ইউনিভার্সিটির নাম ছিল না। আমরা তখন কলেজ অফ টেক্সটাইল টেকনোলজি ছিলাম। তারপরে তো গ্র্যাজুয়ালি এ ইউনিভার্সিটি হলো, তোমরা সবকিছুই জানো। তো এ সেই টেক্সটাইল কলেজ থেকে আবার আন্ডার গ্র্যাজুয়েট বিএসসি ইন টেক্সটাইল টেকনোলজি। তারপরে কয়েক বছর বাংলাদেশে কাজ করার পরে আমি মাস্টার্স করতে যাই জার্মানিতে, ড্রেসডেন ইউনিভার্সিটিতে ডে স্কলারশিপটা নিয়ে। অ্যা টেক্সটাইল ইউনিভার্সিটির আরো কয়েকজন শিক্ষক আছেন। তোমরা হয়তো জানো, উনারাও ড্রেসডেন থেকে পড়ে আসছে। প্রতি বছরই ১ জন ২ জন করে যায় টেক্সটাইল পড়ার জন্য ড্রেসডেনে। তারপরে এসে আমি আবার দেশে কাজ করি। টিচিং প্রফেশনে জয়েন করে আমি আসল ইউনিভার্সিটিতে কিছুদিন জব করেছি। তারপরে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলাম। সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে কিছুদিন জব করি। না, সরি, আমি ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে জয়েন করার আগে একটু ফ্লোটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো ওই আসল ইউনিভার্সিটিতে জব করার সময় আমি পিএইচডি করতে যাই ম্যানচেস্টারে। তো ম্যানচেস্টার থেকে এসে তারপরে আবার আসল্লাতে কিছুদিন জব করে তারপরে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি, তারপরে সাউথ ইস্ট ইউনিভার্সিটি। এটা হচ্ছে আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড এরও কিছু ইনফরমেশন। এই মুহূর্তে আমি এই ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে রিসার্চার হিসেবে জব করি, এবং এই মুহূর্তে আমি একটা প্রজেক্ট ইমপ্লিমেন্ট করতেছি। AHRC ডিজিটাল ফ্যাশন নেটওয়ার্ক। এটা আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ রিসার্চ কাউন্সিল ইউকে তাদের ফান্ডেড প্রজেক্ট। সেটা প্রজেক্টটা আমি লিড করতেছি এবং ইমপ্লিমেন্ট করতেছি। এছাড়াও আমি টেক্সটাইল ইনস্টিটিউটের সাথে ক্লোজলি জড়িত। আমি টেক্সটাইল ইনস্টিটিউটের ফেলো, অ্যাজ ওয়েল অ্যাজ টেক্সটাইল ইনস্টিটিউটের যে
প্রফেশনাল পাবলিকেশন সিরিজ যেটা আছে সেই সিরিজের আমি এডিটর ইন চিফ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সাথে জি আমাদের আহমেদুল্লাহ স্যার জয়েন করছেন। তো আমি ১ম এ একটু আমার সম্বন্ধে বললাম, তারপরে একটু আমাদের অ্যাক্টিভিটি সম্বন্ধে বলবো। তারপরে ইনশাআল্লাহ হয়তো প্রফেসর ফরহাদ জয়েন করবে। তাকে আমরা ফ্লোর দিব কিছুক্ষণ। তো আমি তারপরে জয়েন করেছি। ফরহাদ আমাদের সাথে আছে। তারপরে আহমেদুল্লাহ স্যার আপনাকে আমরা ফ্লোর দিব ইনশাআল্লাহ। আমি জি আমি একটু আসসালামু আলাইকুম ডক্টর সায়েম সাহেব। গোসা জয়েন করছেন। ওকে স্যার, এখন আমাদের এটা আমাদের কোনো আলোচনা না। আমরা একটু পরে কথা বলি আরকি, হ্যাঁ? ইনশাআল্লাহ। জি জি ওকে। তারপর আমাদের যে সেকশনটা ছিল যে আমাদের রিসার্চ কেন ইম্পোর্টেন্ট সেটা নিয়ে আমাদের যে পয়েন্টটা ছিল যে কেন আমাদের রিসার্চ করা দরকার। রাইট। যদি আমরা ব্যক্তিগত পর্যায়ে যদি দেখি একাডেমিক লেভেলে, পার্সোনাল লেভেলে হচ্ছে সবার তো একাডেমিক ডিগ্রির জন্য রিসার্চ দরকার। পিএইচডি একটা রিসার্চ বেসড ডিগ্রি। পিএইচডি যারা করবা তাদের তো রিসার্চ করতেই হবে। এছাড়াও তোমাদের বিএসসি লেভেলে এবং মাস্টার্স লেভেলেও কিছুটা রিসার্চ করতে হয়। সো একাডেমিক ডিগ্রির জন্য রিসার্চ করতে হয়। কেউ যদি একাডেমিক প্রফেশনে আসো, টিচিং প্রফেশনে আসো, তাহলে প্রমোশনের জন্য, প্রোগ্রেশনের জন্য রিসার্চ করা এবং পাবলিকেশন করা এটা ম্যান্ডেটরি জিনিস আরকি, রাইট? আর ইদানিংকালে আমরা দেখতেছি যারা হায়ার এডুকেশনের জন্য যারা ট্রাই করতেছো আমেরিকাতে বা ইউরোপে বা অস্ট্রেলিয়াতে, বিশেষ করে স্কলারশিপের জন্য যারা ট্রাই করো, তাদের জন্য পাবলিকেশন থাকলে দেখা যায় যে স্কলারশিপ পাওয়াটার যে প্রতিযোগিতার দৌড়ে তুমি কিছুটা আগায় থাকতে পারবা। এটা কেন ব্যাপারটা? কারণ যখন কোনো স্কলারশিপের জন্য বা কোনো ইউরোপের বা আমেরিকান ইউনিভার্সিটিতে যখন কেউ পিএইচডির জন্য যখন অ্যাপ্লাই করে, তখন সারা দুনিয়া থেকে অ্যাপ্লিকেশন আসে। বাংলাদেশ থেকেও যেরকম আসে, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, আফ্রিকান নেশন, ইস্ট ইউরোপের অন্যান্য বিভিন্ন দেশ, এখান থেকে সবার অ্যাপ্লিকেশন আসে। এবং একেক দেশের গ্রেডিং সিস্টেম একেক রকম। আবার প্রত্যেক দেশে আবার নতুন পুরনো সিস্টেম আছে। যেমন আমাদের সময় ছিল ফার্স্ট ক্লাস সিস্টেম, সেকেন্ড ক্লাস, এই ধরনের ক্লাস গ্রেডেশন। এখন হচ্ছে গিয়ে সিজিপিএ সিস্টেম। আবার বাংলাদেশের হচ্ছে গিয়ে যে জিসিএসই তে 1 to 5 এর মধ্যে হচ্ছে গিয়ে সিজিপিএ গ্রেড ইয়ে হয়। ইউকে তে হচ্ছে গিয়ে 1 to 9 পয়েন্টের মধ্যে হয়। তো একেক দেশের একাডেমিক গ্রেডেশন ডিফারেন্ট। তো ইউজুয়ালি সবাই সব দেশের ভালো স্টুডেন্টরা এপ্লাই করলে একাডেমিক সার্টিফিকেট দেখে কে কার চেয়ে ভালো এটা আইডেন্টিফাই করাটা ডিফিকাল্ট। তারপরে হচ্ছে গিয়ে স্কলারশিপের জন্য বা পিএইচডির জন্য এপ্লাই করলে ২ জন বা ৩ জন রেফারির থেকে রিকমেন্ডেশন লেটার দিতে হয়। তো প্রত্যেক ক্যান্ডিডেটেরই দেখা যায় তার যে টিচার ছিল বা ইউনিভার্সিটির যে প্রফেসররা ছিল, সবাই এই রিকমেন্ডেশনের মধ্যে লিখে দেয় যে he or she was the best student in my class or in our university for that period of time. অথবা she was in the top 5%, he was in the top 10%, excellent, sincere, সব ভালো ভালো কথা লেখা থাকে। এটা সব ক্যান্ডিডেটের যে রেফারেন্স যে থাকে, রেফারেন্স লেটার, রিকমেন্ডেশন লেটার, সেখানে সব এই কথা থাকে। তো এটা দেখেও পার্থক্য করাটা ডিফিকাল্ট হয়ে যায়। কিন্তু কারো সিভিতে যদি কোনো পাবলিকেশনের কোনো রেকর্ড থাকে এবং পাবলিকেশনটা যদি ভালো জার্নালে পাবলিশ হয়, কোনো প্রিডেটরি জার্নাল না, ভালো জার্নালে যদি পাবলিশ হয়, তাহলে তার সিভিটা স্ট্যান্ড আউট হয়ে যায়। কারণ পিএইচডি বা রিসার্চের জন্য কারো যদি রিসার্চ ব্যাকগ্রাউন্ড থাকে, পাবলিকেশন ব্যাকগ্রাউন্ড থাকে, তাহলে তো সে হচ্ছে সার্টেনলি মোস্ট সুইটেবল ক্যান্ডিডেট। তো সেই ক্ষেত্রে এই রিসার্চ এবং পাবলিকেশনের কিছু রেকর্ড থাকলে, এক্সপেরিয়েন্স থাকলে, ব্যাকগ্রাউন্ড থাকলে স্কলারশিপের জন্য ফান্ডিং অ্যারেঞ্জ করার জন্য ইজি হয়ে যায়। ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি লেভেলে আমরা যদি কোনো অর্গানাইজেশন লেভেল চিন্তা করি, ইউনিভার্সিটি লেভেলে চিন্তা করি কেন দরকার? তো আমরা যে ইউনিভার্সিটিতে যে র‍্যাংকিং এর কথা বলি, বিভিন্ন দেশে বিভিন্ন ইউনিভার্সিটির র‍্যাংকিং, কোনো বছর হার্ভার্ড ১ নম্বরে থাকে, কোনো বছর অক্সফোর্ড ১ নম্বরে থাকে, অথবা অক্সফোর্ড, হার্ভার্ড, ক্যামব্রিজ, এমআইটি ওরা ১, ২, ৩, ৪ এর মধ্যে ওঠানামা করে। এই র‍্যাংকিং গুলোতে যে মার্কিং সিস্টেম, তো দুনিয়াতে ২-৩ টা মার্কিং গ্রেডিং সিস্টেম আছে বা র‍্যাংকিং সিস্টেম আছে খুবই নামকরা। এর মধ্যে টাইমস হায়ার এডুকেশন যেটা ইউকে থেকে হয়, এটা ওয়ান অফ দ্য রিনাউন্ড আরকি র‍্যাংকিং সিস্টেম। তো তার যে মার্কিং যে ম্যাট্রিক্সটা বা গ্রেডিং যে সিস্টেমটা সেটা আমি স্ক্রিনে দেখাচ্ছি। তো তোমরা দেখতে পারবা যে টিচিং এর জন্য হচ্ছে 29.5%।
আর তারপরে রিসার্চ এনভায়রনমেন্ট 29, রিসার্চ কোয়ালিটি 30, তো 29-30 হচ্ছে গিয়ে 59। তারপরে ইন্ডাস্ট্রির জন্য 4.5, সেই ইন্ডাস্ট্রির সাথে আমার আছে প্যাটেন্ট 2.0। তো প্যাটেন্ট যদি করতে হয় তাহলে তো ইউনিভার্সিটি রিসার্চ করতে হবে, তারপরে প্যাটেন্ট করতে হবে, সেই প্যাটেন্ট তারপরে ইন্ডাস্ট্রিতে ইমপ্লিমেন্ট হবে, তাহলে সেটাও রিসার্চের সাথে জড়িত। তো 59 ছিল রিসার্চের, এখন আরো 2 আসছে, 2 পয়েন্ট, তাহলে 61 হইলো। তারপরে ইন্টারন্যাশনাল আউটলুক যেটা, এখানেও দেখবা যে শেষে আছে যে ইন্টারন্যাশনাল কো অথরশিপ 2.5। তো কো অথরশিপ মানে হচ্ছে পাবলিকেশনের অথরশিপ মানে রিসার্চ। তুমি রিসার্চ করলে সেটা কো অথর হইতে পারবা। তুমি যদি কোলাবোরেটিভ রিসার্চ করো তাহলে। তাহলে 61 এর সাথে আরো 2.5 যোগ হইলে 63.5, তাহলে 100 এর মধ্যে হচ্ছে গিয়ে 63.5 ই হচ্ছে গিয়ে রিসার্চ রিলেটেড। তো রিসার্চে যে ইউনিভার্সিটি গুলো র‍্যাংকিং এ থাকবে। তো এই কারণেই যে প্রতি বছর যখন র‍্যাংকিং এর রেজাল্টটা আসে, আমাদের দেশের পত্র-পত্রিকায় ১-২ দিন লেখা হয় যে ইন্ডিয়ার এই ইউনিভার্সিটি টপ 500 বা টপ 800 এর মধ্যে আছে। কিন্তু বাংলাদেশের কেন নাই কেন? নাই কেন হচ্ছে আমাদের ইউনিভার্সিটি গুলো ফর সিউর টিচিং এর জন্য এক্সিলেন্ট। আমাদের এখন খুবই এ নামকরা বা অনেক সিনিয়র টিচাররা আছে সারা দুনিয়া থেকে, ওনারা নিজেদের রিসার্চ এক্সপেরিয়েন্স বা পিএইচডি করে আসছেন। টিচিং এর জন্য অবশ্যই খুবই ভালো। কিন্তু রিসার্চ যে লেভেলে করার কথা সেই লেভেলে হয়তো ইউনিভার্সিটিতে আমরা এখনো রিসার্চ করতে পারতেছি না। সেই কারণেই আমরা র‍্যাংকিং এর দৌড়ে উঠতে পারতেছি না। রাইট? তো এটা হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি লেভেলে রিসার্চের ইম্পোর্টেন্সটা। এখন আসে হচ্ছে ন্যাশনাল লেভেলে একটা কান্ট্রি যদি দেখি, বাংলাদেশের মতন একটা দেশ, এরকম ন্যাশনাল লেভেলে রিসার্চের কি ইম্পোর্টেন্স। তো ইউনাইটেড নেশনস এর যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল আছে ১৭টা গোল, এটা সম্বন্ধে আমরা সবাই কম বেশি জানি। তো সেই বিষয়ে আমি আজকে যাব না। যদি কেউ না জানো তাহলে জাস্ট গুগল করে ইউনাইটেড নেশনস এর ওয়েবসাইটে যেয়ে তোমরা বের করতে পারবে ইনফরমেশন গুলো। তো ইউনাইটেড নেশনস এর যে ১৭টা গোল, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, এর মধ্যে ৯ নম্বর যে গোলটা, এই গোলটা হচ্ছে গিয়ে সাস্টেইনেবল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং ফস্টারিং ইনোভেশন এই রিলেটেড। এবং সেই গোলের যে টার্গেট নাম্বার 5, সেই 5 এর মধ্যে বলা আছে যে কোন দেশের ডেভেলপমেন্টের জন্যে, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল অ্যাচিভ করতে হইলে সে দেশে রিসার্চের খরচ বাড়াইতে হবে ইন টার্মস অফ জিডিপি, কত পার্সেন্ট জিডিপির কত পার্সেন্ট খরচ করে সেটা। এটা আরেকটা হচ্ছে সে দেশে রিসার্চার বাড়াইতে হবে। রিসার্চার হচ্ছে পার মিলিয়ন পপুলেশনের মধ্যে রিসার্চার সংখ্যা কত, এটা বাড়াইতে হবে। তো এটাও অ্যাচিভ করাও একটা জাতিসংঘের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের একটা অংশ। এবং এটা ছাড়া অন্যান্য জিনিসগুলো অ্যাচিভ করা সম্ভব না। এই কারণেই জাতিসংঘ রিকগনাইজ করে যে কোন দেশ যদি উন্নতির দিকে যাইতে চায় তাহলে রিসার্চে অ্যাক্টিভিটিস বাড়াইতে হবে, রিসার্চে খরচ বাড়াইতে হবে এবং রিসার্চারের সংখ্যা সে দেশে বাড়াইতে হবে। আদারওয়াইজ ডেভেলপমেন্ট করা সম্ভব না। আমি তোমাদেরকে ওই একটা স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছি। এটাও জাতিসংঘের স্ট্যাটিস্টিক্স। এটা হচ্ছে সে দেশগুলো, যে দেশগুলো রিসার্চের প্রতি সবচেয়ে বেশি খরচ করে তার জিডিপির পার্সেন্টেজের হিসাবে। তো তোমরা যদি তাকাও যে কোন দেশটা ১ নম্বর ২ নম্বরে আছে, তাহলে তোমরা বুঝতে পারবা যে দুনিয়াতে সবচেয়ে ক্ষমতাশীল পাওয়ারফুল দেশ কোনগুলো। পত্র-পত্রিকায় যে তোমরা এখন ইদানিং পড়তেছো, তোমরা দেখতেছো, আমি অত ডিটেইলস এ যাচ্ছি না। বাট তোমরা নিজেরা বুঝতেছো যে কেন কোন দেশ এত দাপটের সাথে দুনিয়াতে চলতেছে। তো তাদের রিসার্চ শুধুমাত্র ওই ইকোনমিক রিসার্চ না, সব রিসার্চ, ইকোনমিক রিসার্চ বলো, মিলিটারি রিসার্চ বলো, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলো, মেডিকেল রিসার্চ বলো, এভরিথিং এ তারা আগায় আছে। রাইট। আরেকটা স্ট্যাটিস্টিক্স দেখাই। এটা হচ্ছে গিয়ে রিসার্চারের সংখ্যা কোন দেশে বেশি। তো এটা হচ্ছে টপ কান্ট্রি গুলো, যে দেশগুলোতে রিসার্চারের সংখ্যা বেশি। এবং তুমি যদি খুব ভালোভাবে খেয়াল করো দেখবা যে এই দেশগুলোকেই আমরা বলি উন্নত দেশ, প্রথম সারির দেশ, হ্যাঁ? ডেভেলপড কান্ট্রি। আর আমরা হচ্ছে গিয়ে উন্নয়নশীল দেশ। কিন্তু উন্নয়নশীল দেশ আমাদেরকে বলা হয় হচ্ছে গিয়ে একটু সম্মান করে আরকি, যদি অনুন্নত দেশ বললে যদি খারাপ শোনায়, এই কারণে উন্নয়নশীল দেশ বলে, যে ডেভেলপিং, দে আর ট্রাইং। বাট অর্থনীতির হিসাবে আমরা কিন্তু স্টিল লিস্ট ডেভেলপড কান্ট্রি, স্বল্পোন্নত দেশগুলোর একটা। আমরা হয়তো আগামী ১-২ বছরের মধ্যে ইনশাআল্লাহ এলডিসি থেকে বের হয়ে যাব। তো এলডিসি থেকে যদি আমরা বের হয়ে যাই, তখন আমাদের বিশেষ করে টেক্সটাইল সেক্টরের বিজনেস অথবা সব সেক্টরের বিজনেসে আরো অনেক কম্পিটিশন, ওই জিএসপি ফ্যাসিলিটিস সহ অনেক ফ্যাসিলিটিস গুলো অনেক কমে আসবে। তখন তো রিসার্চ এন্ড ইনোভেশনের আরো বেশি গুরুত্ব।
কারণ তখন কম্পিটিশন করতে হবে। এখন ইন্ডিয়ার টেক্সটাইল সেক্টর, পাকিস্তানের টেক্সটাইল সেক্টর আমাদের তুলনায় পিছিয়ে আছে কেন? কারণ ওরা এলডিসি থেকে বেড়ে যাওয়াতে ওদের এখন কোনো জিএসপি ফ্যাসিলিটিস পায় না তারা। তা আমরা জিএসপি ফ্যাসিলিটিস পাচ্ছি স্টিল, কিন্তু 2-3 বছর পরে কিন্তু পাবো না। তখন কিন্তু ইন্ডিয়ার সাথে পাকিস্তানের সাথে আমাদের কম্পিটিশন করতে হবে। তখন আমাদের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন এবং রিসার্চের ইম্পর্টেন্সটা আরো বেশি বেড়ে যাবে। সো এটা হচ্ছে গিয়ে ন্যাশনাল লেভেলে রিসার্চের ইম্পর্টেন্স। তো আমি তোমাদেরকে রিসার্চ আমাদের কেন দরকার, কেন জরুরি, এটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করলাম। এখন আমরা ক্রিসেটে আসবো, যে ক্রিসেটটা কি। কেউ হয়তো জানো, আর যারা জানো না, ক্রিসেট মানে হচ্ছে সেন্টার ফর রিসার্চ এন্ড ইনোভেশন ইন সায়েন্স, আর্টস অ্যান্ড টেকনোলজি। যদিও আমরা প্রাইমারিলি টেক্সটাইল সেক্টর নিয়ে কাজ করতেছি, আমাদের ড্রিম আছে যে আমরা হয়তো রিসার্চের পরে দিয়ে বাড়াবো, এই কারণে নামটার একটু বড় পরিসরে সিলেক্ট করা। আর আরেকটা কারণ হচ্ছে টেক্সটাইলের যদি তাকাও এবং সারা দুনিয়াতে টেক্সটাইলের কি কি ধরনের ডিগ্রি আছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে, লন্ডন কলেজ অফ ফ্যাশনে, অথবা RMIT-তে, অথবা আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটি, তখন যদি তাকাও তোমরা খুঁজো, তাহলে দেখবা যে কোনো কোনো ইউনিভার্সিটি টেক্সটাইলের বা ফ্যাশনের ডিগ্রি দেওয়া হচ্ছে আর্টস ডিগ্রি, আবার কোনো কোনো ইউনিভার্সিটি দেওয়া হচ্ছে সায়েন্স ডিগ্রি। তো টেক্সটাইলের মধ্যে আর্টস, সায়েন্স, টেকনোলজি সবকিছুই আছে। তো এটাও আরেকটা কারণ যে কারণে আমরা সায়েন্স, আর্টস এন্ড টেকনোলজি এই শব্দগুলো আমাদের নামের সাথে রাখা। ক্রিসেট নিয়ে আমরা কাজ শুরু করি অনেক বছর আগে, 10-12 বছর আগে। তো ইনিশিয়ালি আমাদের অ্যাক্টিভিটিস ছিল যে আমরা কিছু ট্রেনিং প্রোগ্রাম চালু করছিলাম, আমরা ফিজিক্যাল ট্রেনিং। তখন আমি বাংলাদেশে ছিলাম। তো আমাদের ট্রেনিং প্রোগ্রাম নিয়ে খুব বেশি আজকে আমি বলবো না, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে কম্পিটিশনটা নিয়ে বেশি আলোচনা করা। তো এই কারণে আমি এলাবোরেট যাচ্ছি না। তোমরা যারা ক্রিসেটের ওয়েবসাইট চিনো বা ক্রিসেটের ফেসবুক পেজ ফলো করো, অথবা যদি না করে থাকো, যদি ফেসবুক পেজটা ফলো করো, তাহলে আমাদের ট্রেনিং অ্যাক্টিভিটিস সম্বন্ধে তোমরা অবগত হবা। সো আমি একটু কুইকলি এই স্লাইডগুলো শেষ করতেছি, আমি ডিটেলসে বলতেছি না। তো আমাদের যারা ট্রেনি ছিল তারা আমাদের ট্রেনিং করার পরে কিছু পাবলিকেশনও করেছে। এরা হচ্ছে, আমরা আবার নতুন করে অনলাইনে আমাদের ট্রেনিং প্রোগ্রামটা শুরু করেছি। কিছু ছবি আমাদের অনলাইন ট্রেনিরা, যদিও ট্রেনিংটা অনলাইন, কিন্তু আমাদের সাথে RH কর্পোরেশনের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে আমাদের ট্রেনিরা ওখানে ভিজিট করতে পারে RH কর্পোরেশনের ল্যাবগুলো। তো কিছু দেখতেছো আমাদের ট্রেনিদের যারা ভিজিট করছে তাদের ছবি। কিছু পাবলিকেশনের এক্সাম্পল, পাবলিকেশন নিয়ে যারা কাজ করে আমাদের ট্রেনিরা। তো আমাদের এখনো একটা ট্রেনিং প্রোগ্রাম চলতেছে, এই মুহূর্তে প্রায় 30 জনের মতন আছে আমাদের এই ব্যাচে। বিগত সময়গুলোতে আমরা আনুমানিক, আমি এক্সাক্ট নাম্বারটা মাথায় নাই, কিন্তু কম না হইলেও 60 থেকে 70 জন টেক্সটাইল ইঞ্জিনিয়ার আমাদের ট্রেনিং প্রোগ্রামে পার্টিসিপেট করেছে। এর মধ্যে কিছু সংখ্যক ইউনিভার্সিটির টিচারও আছে, টেক্সটাইল ইউনিভার্সিটি, আহসানুল্লাহ, BUFT-র টিচারও আছেন কয়েকজন। আর অধিকাংশই হচ্ছে স্টুডেন্ট, বিভিন্ন লেভেলের স্টুডেন্ট, মাস্টার স্টুডেন্ট, আন্ডার গ্রেড লেভেলের স্টুডেন্ট, রাইট? ওকে। ক্রিসেটের আরেকটা কাজ হচ্ছে গিয়ে আমরা 2014 সাল থেকে কনফারেন্স করতেছি, এবং এই কনফারেন্সের সাথে শুরু থেকেই তোমরা দেখতেছো ছবিতে যে আমাদের টেক্সটাইল জগতের যারা সিনিয়র টিচার, ভিসিস ছিলেন আগে, এখনো যারা সিনিয়র, প্রফেসর আহমেদুল্লাহ স্যার আছেন, তারপরে প্রফেসর ফরহাদ স্যার আছেন এখানে উপস্থিত। আমি আবার দেখলাম যে প্রফেসর অরুণ কান্তি উনিও আছেন। তো সবাই আমাদের এই কনফারেন্সগুলোতে পার্টিসিপেট করেছে কোনো না কোনোভাবে। কেউ হয়তো স্পিকার ছিল, কেউ হয়তো সেশন চেয়ার ছিল, কেউ হয়তো জাস্ট ডেলিগেট হিসাবে। তো আমরা কনফারেন্স করতেছি 2014 সাল থেকে। করোনার সময় কিছু বন্ধ ছিল। তারপরে আমরা আবার কনফারেন্স করা শুরু করেছি। এটা আমাদের গত বছরের কনফারেন্সের ছবি, এবং ইনশাআল্লাহ এই বছরও আমরা নভেম্বরের 1 তারিখ এবং 2 তারিখে আমাদের কনফারেন্সটা করার ইচ্ছে আছে, এবং কনফারেন্স প্রস্তুতি আমরা নিতেছি। আহমেদুল্লাহ স্যার সহ সবাই আমাদেরকে খুবই হেল্প করতেছেন। তো ইনশাআল্লাহ তোমরা যারা কনফারেন্সে আসবা তাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে। এখন আসি হচ্ছে গিয়ে আমাদের কম্পিটিশনটা নিয়ে আর কি। তো আমরা এই বছর থেকে আমাদের কনফারেন্সের সাথে আমরা একটা কম্পিটিশন লঞ্চ করেছি। কম্পিটিশনটার নাম হচ্ছে 5 মিনিটস রিসার্চ কম্পিটিশন হইলেও আমাদের এর সাথেই একটা পোস্টার কম্পিটিশনও আছে। এটা আসলে একের ভিতরে দুই। এবং এই কম্পিটিশনটার নাম কেন 5 মিনিট
রিসার্চ কম্পিটিশন হইল এটার একটা ব্যাখ্যা দিই আমি। তোমাদের এই যে ফরহাদ স্যার আছে, উনি ম্যানচেস্টার থেকে পিএইচডি করছে, উনি জানে। তোমরা যারা বুটিক্সের স্টুডেন্ট ফরহাদ স্যারের সাথে আলাপ করলে জানবা। ইউকেতে, তারপরে অস্ট্রেলিয়াতে, তারপরে নিউজিল্যান্ডে, এবং আমি রিসেন্টলি জানতে পারলাম আমেরিকার অনেক ইউনিভার্সিটিতে পিএইচডি স্টুডেন্টদের জন্য একটা কম্পিটিশন আছে। সেই কম্পিটিশনের নাম হচ্ছে 3 মিনিট থিসিস। এখানে পিএইচডি স্টুডেন্টরা পিএইচডিতে সে যে লেভেলেই থাকুক সবাই পার্টিসিপেট করতে পারে। 3 মিনিটে তাদের পুরো রিসার্চের সবকিছু বলতে হবে। এটা হচ্ছে গিয়ে 3 মিনিট থিসিসের মূল বিষয় বা মূল কনসেপ্ট আর কি। এবং একটা মাত্র স্লাইড ইউজ করা যায়। একটা স্লাইডে 3 মিনিটে তোমার রিসার্চ প্রেজেন্টেশন দিতে হবে। এবং এটা প্রথমে হচ্ছে ইউনিভার্সিটি লেভেলে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ইন্ডিভিজুয়ালি কম্পিটিশনটা হয়। যারা ইউনিভার্সিটি থেকে যে চ্যাম্পিয়ন হয়, সেই চ্যাম্পিয়নদের থেকে নিয়ে আবার ন্যাশনাল লেভেলে কম্পিটিশন হয়। সেখান থেকে ইউনিভার্সিটি লেভেলেও প্রাইজ দেওয়া হয়, আবার ন্যাশনাল লেভেলেও প্রাইজ দেওয়া হয়। এবং এটা অস্ট্রেলিয়াতে আছে, নিউজিল্যান্ডে আছে, আমেরিকাতে হয়। তো আমাদের প্রথমে ইচ্ছা ছিল 3 মিনিট থিসিস কম্পিটিশনটা বাংলাদেশে লঞ্চ করা। তো 2টা কারণে আমরা করতে পারি নাই। একটা কারণ হচ্ছে গিয়ে আমরা যখন একটু এটা নিয়ে গবেষণা করলাম তখন দেখলাম যে 3 মিনিট থিসিস কম্পিটিশনটা একটা হচ্ছে রেজিস্টার্ড ট্রেডমার্ক। যে কেউ চাইলে, যে কোনো ইউনিভার্সিটি চাইলেই এটা করতে পারবে না। এটা একটা অর্গানাইজেশন এটা হোস্ট করে, তাদের সাথে অফিসিয়াল পারমিশন লাগবে এবং তাদের পারমিশন, তাদের নিয়মকানুন মেনে তারপরে এটা করতে হবে। এখন ওদের নিয়মকানুন মানতে গিয়ে ব্যাপারটা হচ্ছে এটা শুধুমাত্র পিএইচডি স্টুডেন্টদের জন্য। বাংলাদেশে যদিও টেক্সটাইল ইউনিভার্সিটিতে এখন পিএইচডি চালু হয়েছে, আরো কয়েকটা ইউনিভার্সিটিতে পিএইচডি আছে, অথবা টেক্সটাইলের টেক্সটাইল ইঞ্জিনিয়াররা ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পিএইচডি করে, কিন্তু সংখ্যাটা তুলনামূলকভাবে কম। তো আমরা যেহেতু আন্ডার গ্রাজুয়েট এবং মাস্টার স্টুডেন্টদেরকে নিয়ে একটা কম্পিটিশন করার চিন্তা করতেছিলাম, তখন আমরা চিন্তা করলাম যে ঠিক আছে আমরা ওটা আদলেই করব, কিন্তু যেহেতু ট্রেডমার্কের বা লাইসেন্সের ব্যাপার আছে, আমরা 3 মিনিট থিসিসটা করতে পারবো না। এই কারণে আমরা নাম দিলাম হচ্ছে 5 মিনিট রিসার্চ কম্পিটিশন। ওই কনসেপ্টটাই আমরা নিতেছি। ডিফারেন্স হচ্ছে এখানে তোমরা যারা ব্যাচেলর মাস্টার্স স্টুডেন্ট আছো তোমরা জয়েন করতে পারবা তোমাদের জন্য। এবং 3 মিনিটে একটা পিএইচডি রিসার্চ প্রেজেন্ট করাটা খুবই ডিফিকাল্ট, এত ইজি না। তো আমরা চিন্তা করলাম তোমাদের জন্য, যারা তোমরা আন্ডার গ্রাজুয়েট এবং মাস্টার্স লেভেলে আছো, তোমাদের জন্য তো 3 মিনিট সময়টা আরো বেশি মানে কম হয়ে যায়। তো তোমাদের জন্য আমরা 5 মিনিট টাইম বরাদ্দ রাখছি কম্পিটিশনে। তোমরা 3টা স্লাইড ইউজ করতে পারবা। 3টা স্লাইড ইউজ করে 5 মিনিটে তোমাদের রিসার্চটা প্রেজেন্ট করতে হবে। এবং এটা হচ্ছে তোমরা ধরে নিতে পারো এটা হচ্ছে তোমাদের ট্রেনিং ফর 3 মিনিট থিসিস। আমি আশা করি তোমাদের মধ্যে কেউ হয়তো আমেরিকাতে বা ইউকেতে বা অস্ট্রেলিয়াতে বা কানাডাতে তোমরা পিএইচডি করতে যাবে ইনশাআল্লাহ ফিউচারে। তখন 3 মিনিট থিসিস কম্পিটিশনটা তোমাদের জন্য ইজি হয়ে যাবে যদি তোমরা আমাদের এই 5 মিনিটস পার্টিসিপেট করে যদি এর মধ্যে দিয়ে তোমরা যাও। ঠিক আছে? তো এটা হচ্ছে গিয়ে আমাদের 3 মিনিট থিসিসের নাম, সরি 5 মিনিট রিসার্চ কম্পিটিশনের নামের যে ব্যাকগ্রাউন্ডটা। এই সময় যদি ওই আগের মতন বিরোধিতা করতো তাহলে আরো বেশি চালাইতো। এটা আমার দেখেন আব্বু। আচ্ছা, স্যার আপনি আনমিউট হয়ে আছেন। শুনতে পাচ্ছি না। জি, ওকে, থ্যাংক ইউ। আমি আনমিউট ছিলাম, আনমিউট করলাম, মিউট ছিলাম আমি। রাইট। তো সবাইকে আমি জাস্ট আমাদের নামকরণের যে কম্পিটিশনের নামকরণের ব্যাকগ্রাউন্ডটা বললাম। এটা এখন জাস্ট কম্পিটিশনটা সম্বন্ধে কিছু বলি। কম্পিটিশনটা এখন ওপেন আছে। ডেডলাইন হচ্ছে গিয়ে জয়েন করার ডেডলাইন, রেজিস্ট্রেশনের ডেডলাইন হচ্ছে এই মাসের 30 তারিখ। কারা জয়েন করতে পারবে বা পার্টিসিপেট করতে পারবে? যারা এখন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট বা মাস্টার স্টুডেন্ট আছে, যে কোনো ইয়ারের আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট বা বিএসসি বা ব্যাচেলর অফ আর্টস, হোয়াট এভার দ্য সাব ডিগ্রি ইজ,
ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার সবাই অ্যাটেন্ড করতে পারবে, মাস্টার্সের স্টুডেন্টরা অ্যাটেন্ড করতে পারবে, যেহেতু রিসার্চ সবার জন্য ওপেন। অনেকে হয়তো বলতে পারে যে এটা কি তাহলে আমাদের ফেয়ার কম্পিটিশন হলো কিনা, যে মাস্টার স্টুডেন্টরা তো একটু সিনিয়র, আন্ডারগ্রেড স্টুডেন্টরা তো ওরা একটু কম অভিজ্ঞতা, তাহলে কম্পিটিশনের ক্ষেত্রে কি এটা একটু ফেয়ার হইলো কিনা। কিন্তু রিসার্চ যখন আমরা চিন্তা করি, একটা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট যদি পাবলিকেশন করতে চায়, যেই জার্নালে সাবমিট করবে, মাস্টার স্টুডেন্টও সেখানে সাবমিট করবে, পিএইচডি স্টুডেন্টও সাবমিট করবে, এবং সিনিয়র প্রফেসররা। কোনো জার্নাল কিন্তু মানে রিসার্চ এবং রিসার্চ পাবলিকেশন সবার জন্য প্ল্যাটফর্মটা ওপেন। তো এই কারণে আমরা সবার জন্য এটা কম্পিটিশনটা ওপেন রাখছি, যে কোনো ইয়ারের স্টুডেন্টরা, যে কোনো লেভেলের স্টুডেন্টরা পার্টিসিপেট করতে পারবে। এবং যারা তাদের ফাইনাল ইয়ার এক্সামটা শেষ করছে, তারা যদি এই 30শে মের মধ্যে 6 মাসের ভিতরে থাকে, তাহলে তাদেরকেও আমরা এই কম্পিটিশনে জয়েন করার সুযোগ দিচ্ছি। বেনিফিট কি যদি স্টুডেন্ট হিসেবে তোমরা যদি কম্পিটিশনে জয়েন করো? প্রথমত তো যারা চ্যাম্পিয়ন রানার্স আপ হবে, টপ পজিশনে থাকবে, তারা তো প্রাইজ পাবেই, এটা তো মূল আকর্ষণ অবশ্যই। কিন্তু এছাড়া আমরা 30 জনকে শর্টলিস্ট করব। সেই 30 জনকে আমরা আমাদের যে কনফারেন্সের যে বুক অফ পেপারস আছে, টিআরসি বুক অফ পেপারস, এটাতে আমরা তাদের রিসার্চ আর্টিকেলটা পাবলিকেশনের সুযোগ দিব। এটা ধরতে পারো যে তোমাদের রিসার্চ পাবলিকেশনের শিখার একটা ধাপ। টিআরসিতে পাবলিশ করলে এটা হয়তো খুবই বেশি নাম করা তোমাদের বা কোনো সুনাম হবে, তো নট নেসেসারিলি, বাট এটা তোমাদের ট্রেনিং এর একটা অংশ হিসেবে ধরতে পারো, যে এখান থেকে লেখার কিছু তোমাদের ট্রেনিং হইলে তখন পরবর্তীতে তোমরা ভালো জার্নালের জন্য লেখার জন্য তোমাদের এটার জন্য ইজি হয়ে যাবে। তারপরে হচ্ছে গিয়ে তোমাদের সিভিটা এনরিচ হবে। তোমরা যদি হায়ার এডুকেশন বা স্কলারশিপের জন্য ট্রাই করো, তাহলে অবশ্যই তোমাদের সিভিটা এনরিচ হবে। তো এটা হচ্ছে গিয়ে মূল বেনিফিট গুলো। এছাড়াও যারা কম্পিটিশনের জন্য যারা রেজিস্ট্রেশন করবা, মাত্র 750 টাকা হচ্ছে রেজিস্ট্রেশন ফি, তারা আমাদের কম্পিটিশনটাতেও আমাদের কনফারেন্সেও তোমরা অ্যাটেন্ড করতে পারবা। তার মানে হচ্ছে একই রেজিস্ট্রেশনে দুইটা জিনিস, কম্পিটিশনে পার্টিসিপেশন অ্যাজ ওয়েল এজ কনফারেন্সটা। কারণ কনফারেন্সটাও কিন্তু আমাদের এটা ফ্রি না। আমাদের কনফারেন্সে যারা আসতে চায় তাদেরও কিন্তু রেজিস্ট্রেশন করে আসতে হবে। কিন্তু যারা আমাদের কম্পিটিশনে অ্যাটেন্ড করতেছে, তাদের জন্য আমরা কনফারেন্সের পার্টিসিপেশনটা ফ্রি রাখতেছি। এবং আমাদের কনফারেন্সটা তো সারাদিনের প্রোগ্রাম থাকে, চা নাস্তা সহ দুপুরের খাবার সবগুলোই ইনক্লুডেড থাকে। তো যারা কম্পিটিশনে রেজিস্ট্রেশন করতেছে, তারা সবকিছুই অ্যাভেল করতে পারবা, রাইট। এর পাশাপাশি যেহেতু এটা রিসার্চ নিয়ে আমরা কম্পিটিশন, তোমাদের কেউ কেউ হয়তো রিসার্চ ব্যাকগ্রাউন্ড আছে, কারো কারো হয়তো নাই, কিন্তু সবাইকে যেন আমরা সমান সুযোগ দিতে পারি, এই কারণে আমরা 4টা অনলাইন সেশন করব রিসার্চ স্কিল এন্ড একাডেমিক রাইটিং এর উপরে। যারা কম্পিটিশনটাতে পার্টিসিপেট করবে বা রেজিস্ট্রেশন করবে, তোমরা সবাই 4টা সেশন অ্যাটেন্ড করতে পারবে, সেটাও তোমাদের রিসার্চের হাতে করি, যাদের রিসার্চ ব্যাকগ্রাউন্ড নাই। আর যারা অলরেডি রিসার্চ সম্বন্ধে জানো, লিটারেচার রিভিউ করতেছো, তারা তো অবশ্যই কম্পিটিশনের দৌড়ে আগায় আছে। আর যারা এখন পর্যন্ত শুরু করো নাই, তাদের জন্য আমরা 4টা ট্রেনিং প্রোগ্রাম আছে, সবাই জয়েন করবে। যারা আগে যাদের রিসার্চ এক্সপিরিয়েন্স আছে, তাদের জন্য এটা হবে রিফ্রেশার। আর যারা রিসার্চ ব্যাকগ্রাউন্ড বা নাই বা চিন্তা করো নাই, তাদের জন্য there should be a learning opportunity. So that could be something to jump into the research world for you, right? এটা অনলাইনে আমরা ডেলিভারি দেব। তারপরে হচ্ছে গিয়ে তোমাদের যেই কাজ যেটা করতে হবে, আমরা ওই আমাদের অনলাইন সেশনগুলিতে তোমাদেরকে বলবো, অনলাইন সেশনগুলিতে সে সময় থাকবে। তারপরে তোমাদের সেই মেইন সাবমিশনটা আসবে। তোমরা এই মাসের 30 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন করে ফেলবা, তারপরে ট্রেনিং প্রোগ্রামেও জয়েন করবা। তারপরে তোমরা ওই ট্রেনিং প্রোগ্রামে আমি তোমাকে বলবো তোমরা কিভাবে রিসার্চ টপিক আইডেন্টিফাই করতে হবে, তোমরা কিভাবে লিটারেচার রিভিউ করবা, কিভাবে রিসার্চ গ্যাপ আইডেন্টিফাই করবা, কিভাবে একটা রিসার্চ প্রপোজাল ডেভেলপ করতে হবে, কিভাবে রিসার্চ এইম অবজেক্টিভ তোমাদের আইডেন্টিফাই করতে হবে বা লিখতে হবে। এই সবগুলো তোমাদের ট্রেনিং এর মধ্যে থাকবে, এবং সেগুলোই হচ্ছে তোমাদের এই কম্পিটিশনের সাথেও রিলেটেড। আমি এখানে জাস্ট কিছু এক্সাম্পল দিয়ে রাখলাম যে সব ব্রাঞ্চের যারা তোমাদের যদি ইয়ার্ন নিয়ে স্পেশালাইজেশন হয় বা গার্মেন্টস নিয়ে হয়, অল আর ওয়েলকাম, সবাই জয়েন করতে পারো যার যার রিসার্চ টপিক নিয়ে। তো আমি এখানে কিছু এক্সাম্পল দিয়ে রাখলাম। এটা সাইজিং হইতে পারে, ওয়ার্পিং হইতে পারে, ওয়াইন্ডিং হইতে পারে, কার্ডিং হইতে পারে, কম্বিং মানে স্পিনিং এর যেই
এই প্রসেসগুলো ডাইং প্রিন্টিং এর হইতে পারে, এটা প্রি ট্রিটমেন্ট থেকে ফিনিশিং পর্যন্ত, গার্মেন্টসেরও হইতে পারে, সুইং টেকনিক হোক বা ফিউজিং টেকনিক হোক বা প্যাকেজিং হোক, ফ্যাশন ডিজাইনের হোক, হোয়াট এভার ইট ইজ। তো তোমাদের একটা ন্যারো টপিক আইডেন্টিফাই করতে হবে। তো প্রথমে ব্রড টপিক থেকে কিভাবে তোমরা ন্যারো টপিক আইডেন্টিফাই করবে লিটারেচার রিভিউর মাধ্যমে, কিভাবে রিসার্চ গ্যাপ আইডেন্টিফাই করবে, সেগুলো আমরা তোমাদেরকে এই যে 4টা ট্রেনিং সেশন আছে সেই ট্রেনিং সেশনগুলোতে বলবো। তো প্রথমে হচ্ছে 2টা সেশন অ্যাটেন্ড করার পরে তোমাদেরকে আমরা বলবো 500 ওয়ার্ডের একটা অ্যাবস্ট্রাক্ট দেওয়ার জন্য, 500 ওয়ার্ডের। তো 500 ওয়ার্ডের যারা অ্যাবস্ট্রাক্ট দিবে তাদেরকে আমরা আমাদের নেক্সট লেভেলে স্লাইডে আসলে সে ফার্স্ট লেভেলেরটা আছে, তোমরা এটা রিভিউ করবা, তারপরে একটা টেকনিক্যাল এসে বা অ্যাবস্ট্রাক্ট সাবমিট করবা 500 ওয়ার্ডে। কিন্তু ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, যেটা রেড কালিতে এখানে মেনশন করা আছে, কোনো এআই টুল ইউজ করা যাবে না, নিজের মাথায় খাটায় লিখতে হবে। এআই টুল তোমরা জানো এখন অনেকেই ইউজ করতেছে, কিন্তু প্রত্যেকটা এআই টুলের কিন্তু কাউন্টার টুল আছে যেটা দিয়ে চেক করা যায় যে তোমার লেখাটা কি এআই দিয়ে লেখা নাকি এটা হিউম্যান রিটেন। তো সেটাও আমরা চেক করব। আমরা প্লেজিয়ারিজম যখন চেক করবো যেরকম টার্নিটিন সফটওয়্যার দিয়ে, আমরা এআই দিয়ে লেখা কিনা সেটাও চেক করা হবে, যে সুইটেবল যে টুলগুলো আছে যেটা দিয়ে এআই ডিটেক্ট করে, এবং সেই ডিটেক্টরগুলো বলে দেয় যে কোনো রাইট আপ যদি আমি দিই তাকে চেক করতে, সে বলে দেয় যে কত পার্সেন্ট এআই রিটেন, কত পার্সেন্ট হিউম্যান রিটেন। সো তোমাদের জন্য এটা হচ্ছে, এই কম্পিটিশনে যারা আসবে তাদের ফুললি নিজেদের লিখতে হবে, কোনো এআই টুল ইউজ করা যাবে না। তুমি চাকরির চেষ্টা যখন করবা ফিউচারে, তোমার চাকরির যদি কভার লেটার লিখতে চাও এআই দিয়ে, উই ডোন্ট মাইন্ড, কিন্তু রিসার্চের ক্ষেত্রে এখন তোমাদের জন্য আমাদের কম্পিটিশনের পার্সপেক্টিভে আমরা এআই টুল অ্যাকসেপ্ট করব না। ওকে, রাইট। তারপরে তোমরা ফার্স্ট হচ্ছে গিয়ে তোমরা এই 500 ওয়ার্ডের শর্ট এসে বা একটা অ্যাবস্ট্রাক্ট সাবমিট করবা। সেখান থেকে আমরা 30 জনকে আমরা শর্টলিস্ট করব। প্রথমে যতজনই থাকুক না কেন, তারপরে 30 জনকে আমরা শর্টলিস্ট করব তাদের এই 500 ওয়ার্ড অ্যাবস্ট্রাক্টের বা এসের উপরে। তো সেই 30 জনকে নিয়ে আমরা আবার ট্রেনিং সেশন করব। কিন্তু প্রথমে যারা রেজিস্ট্রেশন করতেছো তারা শর্টলিস্টেড না হইলেও আমাদের পরবর্তী ট্রেনিং সেশনটাতেও তোমরা জয়েন করতে পারবা, তোমাদের লার্নিং এর জন্য, যেন তোমরা ফিউচারে তোমাদের এই স্কিলগুলো অ্যাপ্লাই করতে পারো। সেটা আমরা ওপেন রাখবো, তোমরা শর্টলিস্ট কে হইলো বা হইলো না সেটা ট্রেনিং এর সাথে রিলেটেড না, ইউ ক্যান অ্যাটেন্ড অল দ্য ট্রেনিং। এবং সেকেন্ড ট্রেনিং গুলোতে, সেকেন্ড লেভেলের ট্রেনিং গুলোতে থাকবে যে এই 500 ওয়ার্ডের যে টেকনিক্যাল এসে বা অ্যাবস্ট্রাক্ট ছিল, এটাকে কিভাবে এখন টেনে বড় করে 1 থেকে 1,500 ওয়ার্ডের একটা শর্ট আর্টিকেল লেখা যায়, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং তারপর একটা টাইম টেবিল থাকবে, টাইমের মধ্যে সবাই যারা শর্টলিস্টেড তারা 1,500 ওয়ার্ডের 1500 ওয়ার্ডের টেকনিক্যাল এসে সাবমিট করবে, এবং সেই এসে গুলো আমরা আবার রিভিউ করব, ফিডব্যাক দিব, ওরা আবার রিভিশন সাবমিট করবে, এবং তারপরে এই 30টা এসে কে আমরা আমাদের টিআরসির টেক্সটাইল রিসার্চ কনফারেন্সের যে বুক অফ পেপারস আছে সেখানে এটা পাবলিশ হবে, সেটা অনলাইনেও থাকবে এবং প্রিন্টেড ভার্সনেও থাকবে। রাইট। এর পাশাপাশি, এটা সাবমিশনের পাশাপাশি যেহেতু 5 মিনিটস প্রেজেন্টেশনের ব্যাপার আছে, তখন আমরা কি করব, আমাদের একটা জাজেস প্যানেল থাকবে। আমরা প্রত্যেক ইউনিভার্সিটি থেকে একজন করে জাজ নেওয়ার চেষ্টা করব, যেন প্রত্যেকটা ইউনিভার্সিটির যেন রিপ্রেজেন্টেটিভ থাকে। টেক্সটাইল ইউনিভার্সিটি থেকে একজন, সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে, আসাম ইউনিভার্সিটি থেকে, নিটার থেকে, এবং যে সরকারি যে কলেজগুলো আছে টেক্সটাইলের তাদেরও থেকে যেন একটা প্রতিনিধি, কোনো শিক্ষককে আমরা চেষ্টা করব নিয়োগ করতে। একটা জাজেস প্যানেল হবে। এই প্যানেলের সামনে যে 30 জন যারা শর্টলিস্টেড হয়েছে তারা ইন্ডিভিজুয়ালি অনলাইন প্রেজেন্টেশন দেবে। একজনের প্রেজেন্টেশনের সময় আমরা অন্যদেরকে রাখবো না, সবাইকে ওই 5 মিনিট করে স্লট দেওয়া হবে, সবাই 5 মিনিট করে প্রেজেন্টেশন দেবে। এটা হচ্ছে গিয়ে প্রেজেন্টেশনের হিট বলতে পারো বা সেমিফাইনাল বলো, যেটা বলো, সেই স্টেজ। এখন তাহলে আমাদের 2টা সাবমিশন আসবে, একটা হচ্ছে গিয়ে 1500 ওয়ার্ডের লেখা, আর 30 জনের যে প্রেজেন্টেশন, অনলাইন প্রেজেন্টেশন। এই 2টার উপর আমরা এখন জাজেস প্যানেল আইডেন্টিফাই করবে 2টা গ্রুপকে। প্রথম গ্রুপ হচ্ছে গিয়ে 5 জনকে শর্টলিস্ট করা হবে, যারা হচ্ছে গিয়ে ভার্বাল প্রেজেন্টেশন রুটে যাবে, এবং যারা শর্টলিস্টেড হবে ভার্বাল প্রেজেন্টেশন রুটে, তারা কনফারেন্সের দিন কনফারেন্সের সব অডিয়েন্সের সামনে সেই তাদের ফাইনাল কম্পিটিশনে অ্যাটেন্ড করবে, 5 মিনিট করে তারা প্রেজেন্টেশন দিবে।
এবং সেম জাজেস প্যানেল তখন তাদের কাছ থেকে, তাদের মধ্যে থেকে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ আইডেন্টিফাই করবে। তারপরে আরো 10 জনকে, যাদের লেখার যে সাবমিশন ছিল এবং প্রেজেন্টেশন দুইটা দেখার পরে আরো 10 জনকে আমরা পোস্টার প্রেজেন্টার হিসেবে আমরা শর্টলিস্ট করব উইথ দ্য হেল্প অফ দ্য জাজেস, এবং সেই জাজেসদের রিকমেন্ডেশন অনুযায়ী সেই 10 জনকে আমরা পোস্টার প্রেজেন্টেশন করতে বলবো আমাদের কনফারেন্স ভেন্যুতে, এবং সেই কনফারেন্স ভেন্যুতে তারা পোস্টার প্রেজেন্টেশন করবে এবং সেই কনফারেন্সের উপর প্রেজেন্টেশনের উপরে আবার জাজেসরা আইডেন্টিফাই করবে। তখন হয়তো আমরা একটু ব্রডার লেভেলের হায়ার নাম্বার অফ জাজেস ইনভলভ করতে পারি, কারণ 10টা পোস্টারের সামনে যেয়ে দেখতে হবে, লোকবল একটু বেশি লাগে। তো ওই 10 জন থেকে 2 জনকে প্রাইজ দেওয়া হবে। তাহলে একের ভিতরে দুইটা কম্পিটিশন, একটা হচ্ছে ভার্বাল রুটের ওরাল প্রেজেন্টেশনের একটা কম্পিটিশন আছে, আর একটা হচ্ছে পোস্টার কম্পিটিশন। রাইট, এখন আসি হচ্ছে গিয়ে প্রাইস কি হবে। তো দুজন 4 জনকে আমরা প্রাইজ দিব। তারা ট্রফি পাবে, সার্টিফিকেট পাবে এবং স্মল অ্যামাউন্ট অফ প্রাইজ মানি পাবে। আমরা আমাদের স্পন্সরদের সাথে কথা বলতেছি, স্পন্সরের সাথে কথা এবং স্পন্সরের অ্যাভেলেবিলিটির উপর বেস করে আমরা প্রাইস মানি ডিসাইড করব। কিন্তু তারপরেও বলে রাখি যে প্রাইস মানিটা খুব বড় কোনো অঙ্ক হবে না, যেটা হচ্ছে গিয়ে নরমালি আমরা ট্রেডিশনালি দেখি আর কি। কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে তোমাদের মধ্যে রিসার্চ স্কিল ডেভেলপ করার জন্যে ক্যাটালিস্ট হিসেবে কাজ করা, এবং আমরা মনে করি আমরা আমাদের কনফারেন্সটা যে লেভেলে আমরা 2014 সাল থেকে এখন যে পর্যায়ে আসছে, এখানে শর্টলিস্ট হয়ে যে 5 জন আসবে এবং আমাদের কনফারেন্সে আমাদের যে হাই ভ্যালুড যে ডেলিগেট থাকে, বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসররা থাকবেন, ভিসি স্যাররা থাকবেন, এবং আমাদের সিনিয়র টিচাররা যারা রিটায়ার্ড করছে, প্রিন্সিপাল স্যাররা ছিলেন আগে টেক্সটাইল কলেজের, বিভিন্ন ইউনিভার্সিটির টেক্সটাইল ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্টটা থাকবেন, ইন্ডাস্ট্রি থেকে সিনিয়র এন্টারপ্রেনার এবং বিজনেসম্যানরা থাকবেন। তাদের সামনে দাঁড়িয়ে প্রেজেন্টেশন দেওয়ার যোগ্যতা অ্যাচিভ করাটা, এটাই হচ্ছে গিয়ে মেইন প্রাইস, এবং অথবা তাদের সামনে পোস্টার প্রেজেন্ট করাটা, এটাই হচ্ছে মেইন প্রাইস। সো এখানে আমরা মানিটাকে খুব বড় করে দেখছি না এবং করার আমাদের ইচ্ছাও নাই আর কি। সো দ্যাটস অল মোরলেস আমাদের এই কম্পিটিশনটা সম্পর্কে। 30 তারিখ হচ্ছে ডেডলাইন। অলরেডি কিছু সংখ্যক স্টুডেন্ট বিভিন্ন ইউনিভার্সিটির তারা অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছে। তোমাদের মধ্যে যারা ইন্টারেস্টেড, তোমরা 30 তারিখের মধ্যে রেজিস্ট্রেশন কমপ্লিট করো। এই যে কিউআর কোডটা দেখা যাচ্ছে, এটা স্ক্যান করলেই তোমরা রেজিস্ট্রেশন ফর্মটা অ্যাক্সেস করতে পারবা, অথবা যদি ক্রিসেটের যে ওয়েবসাইটটা আছে iletterscicongress.co.uk/trc, মানে টেক্সটাইল রিসার্চ কনফারেন্সের যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটার মধ্যে আমরা কম্পিটিশনের ইনফরমেশন গুলো হোস্ট করতেছি। গুগল ফর্মটা ওইখানে আছে, সাব রেজিস্ট্রেশন ফর্মটা তোমরা ওইখান থেকেও অ্যাক্সেস করতে পারবা। তো আমি এই পর্যায়ে আমার বক্তব্য শেষ করব। আমাদের সাথে 2 জন সম্মানিত ডিসকাসেন্ট আছেন। আমি প্রথমে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির প্রফেসর ফরহাদ হোসেনকে আমন্ত্রণ জানাবো কিছু বক্তব্য দেওয়ার জন্য এবং তোমাদেরকে কিছু অনুপ্রেরণা দেওয়ার জন্য। প্রফেসর ফরহাদ হোসেন। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং যে প্রেজেন্টার ডক্টর সায়েম, ওনাকে বিশেষভাবে অভিনন্দন যে এই প্রোগ্রামটা উনি হোস্ট করছেন এবং এই পুরো একটা অর্গানাইজেশন চালাচ্ছেন বাংলাদেশে গবেষণা চর্চাকে এগিয়ে নেওয়ার জন্য। তো এখানে যারা উপস্থিত আছেন, বিশেষ করে আহমদুল্লাহ স্যার আছেন, ঘোষ স্যার আছেন, এবং আরো যারা শিক্ষার্থী আছেন বা বিভিন্ন ইউনিভার্সিটির টিচাররা আছেন, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। তো আমি শুধু একটা কথাই বলবো, অনেক কিছু শুনতেছিলাম যে বাংলাদেশের উন্নয়নের কথা শুনছিলাম। উন্নয়ন করতে গেলে ইনোভেশনের প্রয়োজন, এটা অনস্বীকার্য, এটাতে কারো কোনো দ্বিধা নেই। কিন্তু নীতি নির্ধারণ পর্যায়ে যারা থাকে আমাদের দেশে, তাদের মানে চিন্তা চেতনায় ঘাটতি কিংবা ডিফারেন্ট দৃষ্টিভঙ্গির কারণে অনেক সময় হয়ে ওঠে না। আমাদের
এখন উম, এই নিয়ে আমাদেরকে আগায় যেতে হচ্ছে। তারপরেও আমি বলবো যে আগের তুলনায় যখন আমরা আন্ডার গ্রাজুয়েটে টেক্সটাইলে পড়ি তখন তো রিসার্চ শব্দটাই হয়তো আমরা পরিচিত ছিলাম না, বা পরিচিত থাকলেও এটা নিয়ে চিন্তাও করি নাই। কিন্তু এখনকার ছেলে কিন্তু আমি দেখেছি আমার ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারের ছেলেরা আসে আমাদের কাছে যে কোনো রিসার্চ এর প্রজেক্টে কোনো সুযোগ দেওয়া যায় কিনা, কিংবা কাজ করার সুযোগ আছে কিনা, এরকম। তো তাদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে এবং সচেতনতাটা এসেছে, যেটা মানে বর্ধমান। তো এটা একটা পজিটিভ সাইন। তো এদিক থেকে আমি ডক্টর সায়েমকে আমি খুবই ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে সে এই বিষয়ে বাংলাদেশের ছেলে মেয়েদেরকে একটু আগায় নেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। তো এতে করে হয়তো সায়েমের কোনো লাভই নেই, হয়তো ওর সময় নষ্ট, এনার্জি নষ্ট, অনেক সময় মানিও নষ্ট। কিন্তু আমাদের জন্য অনেক লাভজনক, বিশেষ করে আমাদের দেশের টেক্সটাইল সেক্টরে, টেক্সটাইল এডুকেশন, এবং আমাদের বিশেষ করে ছেলে মেয়েরা যারা স্বপ্ন নিয়ে বিদেশ যেতে চায়, ভালো কিছু করতে চায়, অনেক দূর আগাতে চায়, তাদের জন্য অনেক কিছু, এটাও অনেক কিছু। কারণ আমার এই প্রোগ্রামের মাধ্যমে যদি 40 জন 50 জন ছেলে মেয়ে উপকৃত হয়, এর মধ্যে যদি 2টা 4টা 5টা ছেলেও যদি ইউরোপ আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটিতে ভালো করতে পারে, এটা এটা একটা বিরাট অর্জন। এটা একটা বিরাট অর্জন। আজকাল যে সারা বিশ্বে যে নামকরা ইউনিভার্সিটি গুলি আছে যেখানে রিসার্চ হচ্ছে মেইন, হার্ভার্ড, অক্সফোর্ড, কেমব্রিজ কিংবা এমআইটি, স্ট্যানফোর্ড, এই সমস্ত ইউনিভার্সিটি গুলিতে তো মূলত ওরা রিসার্চ বেসড। ওদের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামটা ওরা চালায় কলেজ হিসাবে। তো এই আমাদেরও আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামটা অনেকটা কলেজের মতোই চলছে। রিসার্চে আমরা এখনো সেই মনোযোগ বা ইনভেস্ট করতে পারি নাই। আমরা মানি ইনভেস্টও করতে পারছি না, সময়ও ইনভেস্ট করতে পারছি না। এটা আমাদের দুর্বলতা, আমাদের সীমাবদ্ধতা। বাস্তবতা হচ্ছে যে আমাদের ইউনিভার্সিটিতে আমরা যারা মানে টিচার আছি, মূলত প্রমোশনকে টার্গেট করেই যতটুকু রিসার্চ করি বা পাবলিকেশন করি, এটা বলতে দ্বিধা নেই। প্রকৃত অর্থে গবেষণার মন নিয়ে, ইচ্ছা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে এরকম মনে হয় খুবই কম, বা অনেকটা নাই বললেই চলে। তো যাই হোক, তো আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম, যারা বর্তমানে বিভিন্ন লেভেলে আছে, বিশেষ করে মানে ইউনিভার্সিটিতে আছে, তাদেরকে যদি এই বিষয়টাকে একটু উৎসাহিত করা যায়, বিশেষ করে একটা টেনজিবল বেনিফিট যদি দেখানো যায়, আমি স্যামকে যেটা বলবো যে একটা টেনজিবল বেনিফিট কে হাইলাইট যেটা করা যায়, যেমন একটা পুরস্কারের কথা বলছে, আরেকটা যদি ডাটাবেসও তৈরি করতে পারে যে এই প্রোগ্রামের মাধ্যমে কতগুলি ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, এটা যদি একটা ট্র্যাক রেকর্ড করা যায়, রেকর্ড রাখা যায়, সেটা একটা বড় মানে মানে অ্যাচিভমেন্ট হিসাবে শো করা যায়, যাতে করে ছেলে মেয়েরা আরো উৎসাহিত হয়। কারণ এখানে এই একটা প্রোগ্রামে আমি আশা করেছিলাম যে আরো অনেক ছেলে মেয়ে হয়তো জয়েন করবে, কিন্তু যা দেখলাম এটা খুব দুর্ভাগ্যজনক যে খুব অল্প ছেলে মেয়ে জয়েন করেছে। তো তারপরেও আমি বলবো যে আহ খারাপ না। অল্প অল্প করতে করতে লেগে থাকলে আসলে এক সময় এক সময় বাড়বে এবং আরো উত্তরোত্তর আরো বৃদ্ধি পাবে। তা আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং শুভকামনা জানাই, যারা এটা নিয়ে চেষ্টা করছে তাদেরকে অভিনন্দন জানাই, এবং যারা আগ্রহী হচ্ছে তাদেরকে মানে welcome জানাই। এবং আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ প্রফেসর ফরহাদ হোসেন, আপনার অত্যন্ত মূল্যবান বক্তব্যের জন্য এবং মূল্যবান সময় আমাদের সাথে দেওয়ার জন্য। এখন আমি আমন্ত্রণ জানাবো প্রফেসর এএনএম আহমেদুল্লাহ স্যারকে। উনি সাউথ ইস্ট ইউনিভার্সিটি টেক্সটাইল ডিপার্টমেন্টে প্রফেসর হিসেবে কর্মরত আছেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের টেক্সটাইল রিসার্চ কনফারেন্স এবং ক্রিসেটের উনি একজন ওয়েল উইশার এবং প্যাট্রোনাইজার। প্রথম থেকেই আমাদেরকে উনি সহযোগিতা করছেন। সো ওনাকে আমি বিনীত অনুরোধ করছি ওনার বক্তব্য দেওয়ার জন্য এবং এই কম্পিটিশনটা সম্বন্ধে তোমাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ ডক্টর সায়েম আজকের এই সুন্দর অনুষ্ঠান আমাদের সামনে উপস্থাপন করার জন্য। আমাদের এই অনুষ্ঠানে আমাদের সাথে যারা আছেন, বিশেষ করে প্রফেসর ফরহাদ, প্রফেসর ডক্টর অরুণকান্তি গুহ, আমি দেখতেছি আমাদের ডক্টর শামীম আলম, ডক্টর সুচিস্মিতা সহ আরো দুই একটা ইউনিভার্সিটি আরো কিছু সংখ্যক শিক্ষক এবং ছাত্র ছাত্রী যারা আছো, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের শুভ সন্ধ্যা, শুভরাত্রি আসলে বাংলাদেশে এখন। তো এই সায়েমের দীর্ঘ সময় আমাদের এই যে রিসার্চের পিছনে, বিশেষ করে রিসার্চ ওরিয়েন্টেড একটা সমাজ গড়ার জন্য সায়েমের যে অক্লান্ত পরিশ্রম, প্রতি বছর যে টিআরসি প্রোগ্রামটা আমি বিশেষ করে জড়িত হওয়ার পরে অধ্যাপকের যেটা দেখতেছি, মানে এটাকে আমি যদি বলি যে নিজের খেয়ে বনের মোষ তাড়ানো, সেরকমই একটা অবস্থা। প্রতি বছর সে সময় ব্যয় করে, টাকা পয়সা খরচ করে তারপর এখানে আসে, এরপর আমাদেরকে রিসার্চে উৎসাহিত করে টিআরসি প্রোগ্রামটা সাকসেসফুলি আলহামদুলিল্লাহ প্রতি বছর করে যাচ্ছে। আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম যারা নাকি এই লাইনে, এটার কোনো বিকল্প নাই। কিন্তু আসলে আমি ডক্টর সায়েমকে কেন বলবো, আমি সবাইকে বলি যে এখন যে অবস্থা হচ্ছে, যদি আমাদেরকে সাস্টেইন করতে হয়, আমাদেরকে অবশ্যই রিসার্চ করতেই হবে। যে ডাটাগুলা সায়েম দেখাইলো, যে র্যাঙ্কিং ইউনিভার্সিটি সারা পৃথিবীতে যেগুলো আছে, কিভাবে তারা র্যাঙ্কিং এ এগিয়ে যাচ্ছে, আসলে আমাদের এগুলা ইউনিভার্সিটি গুলা আরো বেশি সতর্ক হওয়া উচিত এবং এই সম্পর্কিত বিশেষ করে টিচারদের লোড কিভাবে একটা পর্যায়ে নিয়ে আসা যায়, সব দিক থেকে ব্যালেন্স করা আর কি, রিসার্চ এবং একাডেমিক। এখন আমাদের এখানে বেশিরভাগ ইউনিভার্সিটি পার্টিকুলারলি যেটা বুটেক্স বাংলাদেশে টেক্সটাইল শিক্ষার ক্ষেত্রে লিড করে, আমরা যেখানকার ছাত্র ছিলাম, আমি হতাশ কিছু কিছু ব্যাপারে। এটা আমার মনে হয় যে এখন পর্যন্ত বুটেক্সকে আমরা আসলে রিসার্চ বেসড ইউনিভার্সিটি করতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতাই বলবো। তো আমাদের যে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে, যেমন আজকেও আমি বুটেক্স একটা এই যে সেমিনার থেকে, এখনো কিন্তু আমি বাসায় যেতে পারিনি, একটা সেমিনার থেকে আসলাম মাত্র একটু আগেই, এখনো আমি বাসায় পৌঁছি নাই। তো এই যে সেখানে শিক্ষকদের উপস্থিতি খুবই দুঃখজনক আর কি। বলতে গেলে বুটেক্সে প্রায় ডক্টর ফরহাদ ভালো বলতে পারে 100-র উপরে আমাদের ফ্যাকাল্টি মেম্বার্স, তার মধ্যে হয়তো হাতে গোনা 8-10 জন। এবং এইটা অতীতে আমরা এরকমই দেখেছি যে আসলেই বাংলাদেশে গার্মেন্টস ফ্যাক্টরি গুলা, বাংলাদেশের টেক্সটাইল শিল্প যদি টিকে থাকতে হয়, এই রিসার্চের কে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো বিকল্প আমি দেখছি না। ইন্ডিয়াতে অনেকগুলা রিসার্চ ইনস্টিটিউট এবং তারা যে প্রাইস মানে যেটা পায় ইন্টারন্যাশনাল মার্কেটে, আমরা কিন্তু সেভাবে প্রাইস পাই না, আমরা নিজেরও জানি না। আজকেই কথা হচ্ছিল ওই আমাদের মাইক্রোফাইবার গ্রুপের যে কর্ণধার সায়েম শামসুজ্জামান শামস এমডি সিআইপি, তো বললো যে আহমদুল্লাহ ভাই, এই যে ডক্টর জুলা যে ভিসি সাহেবের রুমে বসলাম, কথা হচ্ছিল যে মিলগুলাকে টিকিয়ে রাখাই কষ্টকর হয়ে যাচ্ছে এখন, বিশেষ করে স্পিনিং মিলগুলা। বললো যে এমন অবস্থা আসছে যে বলে 7-8টা ফ্যাক্টরি বিক্রি করার জন্য আমাকে এখনই বলতেছে যে কিনবেন কিনা, এই অবস্থা। তার মানে অনেকগুলা ফ্যাক্টরি যদি আমাদের যদি কন্টিনিউয়াস যদি আমাদের এই যে প্রোডাকশন না থাকে, আমাদের যদি ইলেকট্রিসিটি, আমাদের গ্যাস, আমাদের যে অন্যান্য আনুষঙ্গিক যে টুলস যেগুলো নাকি আমাদেরকে সাপোর্ট দিবে লজিস্টিক্স হিসাবে, আমরা যেগুলো চাই গভর্নমেন্টের কাছ থেকে হোক, বিভিন্ন সংস্থার কাছ থেকে হোক, সেগুলোকে আমাদেরকে পেতে হবে। আমাদের যদি হাজারো ফ্যাক্টরি যদি হয়, মানে কম্পিটিশন টিকে না থাকতে পারে, তাহলে আমাদের এই ফিল্ডে আমরা যারা আছি তাদেরও কিন্তু অবস্থা খুব ভালো থাকবে এরকম। তো আমাদের যে স্কোপ এখন যে রিসার্চের, আমাদের কিন্তু শুধু স্পিনিং, উইভিং, ডাইং, ফিনিশিং, ফ্যাশন, টেক্সটাইল, এর বাইরেও আমাদের ম্যাটেরিয়াল সায়েন্স, মেডিকেল সায়েন্স, স্পেস সায়েন্স, যত রকমের জায়গায় টেক্সটাইল ফিল্ড কিন্তু এখন ভাস্ট। আমরা কোথায় যেতে না পারি এমন কোনো জায়গা নেই যে আমরা যাওয়ার জায়গা নেই। হেলথ কেয়ার থেকে শুরু করে সবকিছুতে কিন্তু আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং যাওয়ার জায়গা আছে। তো সেখানে আমাদেরকে ফোকাস করতে হবে, আমি কি করতে চাই, কি হতে চাই, সেভাবে আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। বিশেষ করে এই ছাত্র যারা আন্ডার গ্রাজুয়েট আসছো, তাদেরকে আমি আহ্বান জানাবো যে তোমাদের চিন্তা চেতনা একটা মঞ্জিলে মকসুদ, যেটা গোল তোমার, সেইভাবে তুমি যাতে লক্ষ্য স্থির করো এবং সেভাবে এগিয়ে যাও। যেই টিআরসির যে কনফারেন্স করা হচ্ছে, তার আলোকে যে ট্রেনিং তোমাদের যদি আরো প্রয়োজন হয়, যদি আমি প্রফেসর ডক্টর সাহেবকে অনুরোধ করব
সেভাবে যদি আরো প্রয়োজন লাগে এবং আরো লোকজন, আরো যারা ছাত্র, এই যে যেটা ফরহাদ বললো যে আসলেই ছোট ভাই ফরহাদ, আমি এই জন্য সবাইকে আসলে নাম ধরে বলতেছি। এখানে যারা আছে সবাই আমার জুনিয়র বয়সে এবং আমি খুবই স্নেহ করি, নাম ধরেই ডাকি আর কি। ডক্টর সাহেবকে, ডক্টর ফরহাদকে, বা গুহ স্যারও আছেন এখানে। উনি অবশ্য ঢাকা ইউনিভার্সিটিতে আসার কারণে আমি ওনাকে তুমি করে বলতে পারি, কিন্তু আমি আসলেই ওনারা আমার ছোট ভাইয়ের মতো সবাই। তো আমি আহ্বান করবো যে সবাই মিলে যদি আমরা একটা মানে রিসার্চের দিকে মনোযোগ দিই, ন্যাক দিই, তাহলে আমি আশা করি যে আমাদের নতুন প্রজন্ম অনেক উপকৃত হবে, তাদের দেশ বিদেশে। এবং এই যে 5 মিনিটস 3 মিনিট যে কনসেপ্ট সেগুলা অবশ্যই অবশ্যই ট্রেনিং হয়ে যাবে। ট্রেনিং হয়ে গেলে আলটিমেটলি কার্যক্ষেত্রে, যেখানে মাস্টার্স পিএইচডি প্রোগ্রামে যখন নাকি দেশে বিদেশে যখনই এই ইয়েগুলা কাজে লাগানোর সুযোগ আসবে, তখন কিন্তু তারা এই ট্রেনিংটা এখান থেকে পেয়ে যাওয়ার কারণে তাদের ইনিশিয়াল কিন্তু মানে ইয়েটা গোলটা নির্ধারণ হয়ে যাওয়ার কারণে তারা আলটিমেটলি ভালো করবে। এবং বেশি সংখ্যক লোকজন, একটা পিএইচডি তো একটা বলা হয় যে এটা ধাপ, এই ধাপটা অতিক্রম করে আমাদের এই টেক্সটাইল ফিল্ডকে আগামী দিনে আরো ব্রডেন করবে, আরো বড় করবে, আরো ভালো করব, আমাদের আরো ভেরিফাইড করবো, আমরা আরো সাস্টেনেবল হব। আলটিমেটলি আমাদেরকে সেই অবস্থায় যেতেই হবে। আমাদেরকে সারা জনম উন্নয়নশীল, অনুন্নত এইসব স্লোগানগুলো থেকে বেরিয়ে আসতে হবে। তো সেই লক্ষ্যে কোনো দেশেরই রিসার্চ ব্যতীত ডেভেলপমেন্ট হয় নাই, হবে না, এটা হতে পারে না। কাজে আমরা ডক্টর সাহেবকে আবার ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটা অনুষ্ঠান হোস্ট করার জন্য, এবং যারা এখানে পার্টিসিপেট করেছেন টিচার এবং স্টুডেন্ট যারা, তাদেরকে আহ্বান করবো যে সবাই আমরা এটার মর্যাদা দিই এবং সেই অনুযায়ী আমরা ইয়ে করি এবং টিআরসি তে আমরা যোগদান করার জন্য ইয়ে হই। আমাদের মোটামুটি আমাদের সিদ্ধান্ত হয়েছে যদি এটা ফাইনাল পর্যায়ে আমরা হয়তো আরো পর্যালোচনার দাবি রাখে যে সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে এই বছরও করা যায় কিনা, এ ব্যাপারে প্রাথমিক আলোচনা করা হয়েছে। ইনশাল্লাহ আশা করি আমরা সবাইকে সাউথ ইস্ট ইউনিভার্সিটির পক্ষ থেকে আমি বিশেষ করে সবাইকে আহ্বান জানাবো যে সবাই আমরা যাতে অংশগ্রহণ করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। অনেক অনেক ধন্যবাদ প্রফেসর এ.এন.এম আহমদুল্লাহ স্যারকে আপনার মূল্যবান বক্তব্যের জন্য। এখন আমি ফ্লোরটা সবার জন্য ওপেন করব। আমাদের এখানে অনেক কয়েকজন শিক্ষক আছেন বিভিন্ন ইউনিভার্সিটির। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, যদি শেয়ার করতে চান, ফিল ফ্রি টু ডু সো। যারা স্টুডেন্ট আছো এখানে, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে কম্পিটিশনটা সম্পর্কে আমার জন্য, বা এখানে যারা অন্য যারা টিচাররা আছেন তাদের কাছে যদি কোশ্চেন থাকে, তোমরা কোশ্চেন করতে পারো। Any question or comment? কারো কাছ থেকে কোনো রেসপন্স পাচ্ছি না। কারণ হচ্ছে বাংলাদেশে অনেক রাত হয়ে গেছে, আমি জানি সবারই ব্যস্ততা আছে। আমিও সবাইকে আবার ধরে রেখে কষ্ট দিতে যাচ্ছি না। আমরা এই রেকর্ডিংটা আমাদের ওয়েবসাইট, তারপরে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করব, যারা আজকে জয়েন করে নাই তারা যেন জানতে পারে। যারা শিক্ষকরা আছেন এখানে, সবাইকে বিনীত অনুরোধ করবো আপনাদের ছাত্রছাত্রীদেরকে একটু উৎসাহিত করবেন যেন এই কম্পিটিশনে সবাই জয়েন করে। আর যারা স্টুডেন্টরা ছাড়া এখানে আছো, তোমরা নিজেরাও জয়েন করো, প্লাস তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে উৎসাহিত করো জয়েন করার জন্য। সেই আমন্ত্রণ জানিয়ে এবং সবাইকে আমাদের সাথে আজকে এই অনুষ্ঠানে যোগদান করার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি এবং আজকের এই ওয়েবিনারটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।